শুরু হয়ে গেল স্বৈরাচারী হাসিনা আর ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ভয়ঙ্কর গোপন মিশন। ঠিক যেন ৭১-এর সেই কালো রাতের অপারেশন সার্চ লাইটের নতুন সংস্করণ, যার প্রথম ও নির্মম শিকার হলেন জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি। ৭১-এ যখন পাকিস্তানি হানাদাররা নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছিল, তখন তারা মরিয়া হয়ে বুদ্ধিজীবী নিধনে নেমেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, আর তা হল বাংলাদেশকে মেধাশূন্য করা, যাতে এদেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। আজ ৫৪ বছর পর ইতিহাসের সেই একই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। পলাতক স্বৈরাচারী হাসিনা যখন বুঝতে পেরেছেন বাংলাদেশে তার ফেরার আর কোনো স্বাভাবিক রাস্তা খোলা নেই, ঠিক তখনই তিনি বেছে নিয়েছেন সেই পুরনো ধ্বংসাত্মক পথ। ভারতের মাটিতে বসে রয়ের সঙ্গে হাত মিলিয়ে তিনি এঁকেছেন এক নীল নকশা। আর এই নকশার মূল টার্গেট হল হাদির মতো সেই সব তরুণ সাহসী মুখ যারা আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। নির্বাচনকে সামনে রেখে দেশকে নেতৃত্বশূন্য করতে এবং চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এই ঘৃণ্য কিলিং মিশন শুরু হয়েছে। হাদির ওপর এই নির্মম হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। হাদি কেন এই ষড়যন্ত্রকারীদের চোখের বালি হয়ে উঠলেন তা বুঝতে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় থেকেই হাদির কণ্ঠ ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে জোরালো। তার ক্ষুরধার যুক্তি আর আপোষহীন দেশপ্রেম খুব দ্রুতই তাকে সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে দেয়। দেশের ভেতরে তিনি যতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন, সীমান্তের ওপারে বসে থাকা দাদাদের কাছে তিনি ততটাই বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ৫ই অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই হাদিকে নিয়ে শুরু হয় নতুন এক খেলা। তার ফোনে একের পর এক হুমকি আসতে থাকে। নভেম্বরেই তিনি জানিয়েছিলেন যে অন্তত ৩০টিরও বেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার মা, বোন ও স্ত্রীকে লাঞ্ছিত করার মতো জঘন্য ভয়ও দেখানো হয়েছিল। হাদি জানতেন তাকে যে কোনো সময় শেষ করে দেওয়া হতে পারে। গত ১৩ই নভেম্বর তিনি ফেসবুকে পরিষ্কার ভাষায় লিখেছিলেন যে খুনি হাসিনার রায়ের আগে তাকে জ্বালিয়ে দেওয়া হলেও তিনি ইনসাফের লড়াই থেকে এক চুলো নড়বেন না। তিনি হাসি মুখে শহীদি মৃত্যু চেয়েছিলেন, কিন্তু তিনি হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে তার খুব কাছেই ওঁত পেতে আছে এক ভয়ঙ্কর কাল সাপ, বিপ্লবীদের ভিড়ে মিশে থাকা এক বিশ্বাসঘাতক মীর জাফর। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় যখন হাদির ওপর গুলি চালানো হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি সাধারণ দুর্বৃত্তদের কাজ। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক লোমহর্ষক তথ্য। হাদির ওপর যে ব্যক্তিটি গুলি চালিয়েছে তার পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই হামলাকারীর নাম ফয়সাল করিম মাসুদ। যদিও সে দাউদ বিন ফয়সাল নামে পরিচিত ছিল, কিন্তু সে আসলে একজন বহুরূপী খলনায়ক। সবচেয়ে ভয়ের বিষয় হল এই ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিন ধরে হাদির আশেপাশেই ঘোরাফেরা করত। এমনকি হামলার মাত্র ৩ দিন আগেও ইনকালাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে হাদির ঠিক পাশেই তাকে বসে থাকতে দেখা গেছে। চিন্তা করা যায় কতটা চতুর এই কালসাপ। সে নিজেকে বিপ্লবীদের একজন হিসেবে এমনভাবে উপস্থাপন করেছিল যে স্বয়ং হাদিও তাকে সন্দেহ করতে পারেননি। অথচ এই ফয়সাল করিম মাসুদ ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। সে ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অত্যন্ত বিশ্বস্ত ক্যাডার। তার বিশ্বস্ততার প্রমাণ মেলে অতীতের কিছু ছবিতে, যেখানে তাকে তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনের ভেতরে দেখা গেছে। একজন সাধারণ কর্মী বা মানুষের পক্ষে রাষ্ট্রপতির বাসভবনে ঢোকা বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওভাবে ছবি তোলা অসম্ভব। এতেই প্রমাণ হয় সে ছিল খুনি হাসিনার সাজানো ছকের এক গুরুত্বপূর্ণ গুটি। এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে একটি মোটরসাইকেলে। শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলে এই ফয়সাল করিম মাসুদকে দেখা গিয়েছিল। সেই মিছিলে সে একটি মোটরসাইকেলের পেছনে বসেছিল, আর বাইকটি চালাচ্ছিল আদাবর ছাত্রলীগ নেতা রুবেল। অবাক করা বিষয় হল, হাদির ওপর হামলার দিন ঘাতকরা ঠিক যেই মোটরসাইকেলটি ব্যবহার করেছিল তার সঙ্গে ৫ই অগাস্টের আগের সেই বাইকের হুবহু মিল পাওয়া গেছে।
অর্থাৎ 5ই অগস্ট সরকার পতনের পরও এই সন্ত্রাসীদের লজিস্টিক্স বা অস্ত্র ও বাহন অক্ষত ছিল। তারা শুধু সময়ের অপেক্ষায় ছিল। তারা ঘাপটি মেরেছিল সঠিক সময়ের জন্য। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, এই ফয়সাল করিম মাসুদ গত 8ই নভেম্বর অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় তাকে পুলিশ ধরেছিল। এরপরে তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে এত বড় অপরাধী খুব দ্রুতই জামিন পেয়ে যায় এবং জেলের বাইরে এসে সোজা হাদির ওপর হামলা চালায়। অস্ত্রসহ ধরা পড়া এমন দুর্ধর্ষ সন্ত্রাসী কিভাবে এবং কার ইশারায় জামিনে বেরিয়ে এলো, তা নিয়ে জনমনে এখন হাজারো প্রশ্ন। প্রশাসনের ভেতরেও যে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে, এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইয়েরের দেওয়া তথ্যগুলো এই ষড়যন্ত্রের গভীরতা আরও স্পষ্ট করে দেয়। তার মতে, ভারতীয় গোয়েন্দা সংস্থার গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো দুর্ধর্ষ খুনিকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। আর তাদের পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রসারী। তারা কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলের আন্ডারওয়ার্ল্ড ডন এবং চরমপন্থী গ্রুপগুলোকে এক ছাকার নিচে নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য একটাই, আর তা হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রিয় নেতা এবং প্রার্থীদের হত্যা করে দেশে একটি ভয়াবহ অরাজকতার সৃষ্টি করা। পশ্চিমবঙ্গ পুলিশের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা এই পুরো নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে। সম্প্রতি কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন তার মেয়ের ফোনের মাধ্যমে একটি কনফারেন্স কল করে। সেই কলে যুক্ত ছিল জামিনে থাকা সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ভারতে পলাতক গণমুক্তি ফৌজের প্রধান মুকুল। তারা নেপালে পলাতক বিডিআর বিদ্রোহ মামলার আসামি লেদার লিটন এবং ঢাকার বাড্ডার সন্ত্রাসী বড় সাইদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে। অর্থাৎ কলকাতা থেকে ঢাকা হয়ে নেপাল পর্যন্ত বিস্তৃত এক বিশাল অপরাধী চক্রকে সক্রিয় করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। হাদির ওপর হামলা এই বিশাল ষড়যন্ত্রের কেবল শুরু। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি টেস্ট কেস। তারা কেবল দেখতে চেয়েছে দেশের মানুষ এবং প্রশাসন কিভাবে প্রতিক্রিয়া দেখায়। চিকিৎসকরা জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুলিটি তার কানের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এতে তার মস্তিষ্কের ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাসিভ ব্রেইন ইনজুরি। আগামী 72 ঘণ্টা তার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। পুরো জাতি আজ হাদির জন্য প্রার্থনায় মগ্ন, কিন্তু আবেগের পাশাপাশি আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে। বিপ্লবের এত মাস পার হয়ে যাওয়ার পরও কেন আমাদের ভাইয়েরা নিরাপদ নয়? কেন এখনও ভারতীয় এবং আওয়ামী লীগের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সাহস পায়? হাদির এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শত্রু শেষ হয়নি, তারা কেবল রূপ বদলেছে। তারা আমাদের পাশেই আছে, আমাদের সহযোদ্ধা সেজে। হাসিনা ভারতে বসে যে কলকাঠি নাড়ছেন, তার বাস্তবায়ন করছে ফয়সালের মতো স্লিপার সেলগুলো। কারণ তারা জানে সম্মুখ যুদ্ধে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে চোরাগুপ্তা হামলার পথ। আর অপারেশন সার্চ লাইটের আদলে তারা বেছে বেছে সেই সব মানুষকে সরিয়ে দিতে চাইছে যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। হাদিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তারা তরুণ সমাজের মনোবল ভেঙে দিতে চায়, কিন্তু তারা জানে না আবরার ফাহাদকে হত্যা করে তারা হাজারো আবরার জন্ম দিয়েছে, তেমনি এক হাদির রক্ত বৃথা যাবে না। বাংলার জমিনে লক্ষ হাদি তৈরি হবে যারা এই আধিপত্যবাদের বিষদাঁত ভেঙে দেবে। তবে এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল এই কিলিং মিশনের পরবর্তী টার্গেট কে। গোয়েন্দা তথ্য বলছে এই হিট লিস্টে আরও অনেক নাম আছে, যারা এতদিন ভারতের অন্যায়ের প্রতিবাদ করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তারা প্রত্যেকেই এখন ঝুঁকির মুখে। বিশেষ করে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং ছাত্র নেতারা আছেন এই তালিকার শীর্ষে। এই খুনিরা ছদ্মবেশে তাদের খুব কাছেই অবস্থান করছে। ফয়সাল যেমন হাদির ইনার সার্কেলে ঢুকে পড়েছিল, ঠিক তেমনি আরও অনেক কালসাপ হয়তো এখন অন্য নেতাদের সঙ্গে ঘুরছে। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, তা এখন ভাবার সময় এসেছে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা দোয়া করলে দায়িত্ব শেষ হবে না। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের চিহ্নিত করতে হবে। যারা অস্ত্রধারী সন্ত্রাসীদের জামিন দিয়ে বাইরে ছাড়ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সীমান্তে নজরদারি আরও বাড়াতে হবে, যাতে এর এজেন্টরা আর ঢুকতে না পারে। আর সবচেয়ে বড় কথা হলো নিজেদের মধ্যে থাকা বহুরূপী মির্জাফরদের চিনতে হবে।
এখন কাউকে অন্ধভাবে বিশ্বাস করার দিন শেষ হয়ে গেছে। শরীফ ওসমান হাদি তার শেষ স্ট্যাটাসে লিখেছিলেন, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না। হাদি তার কথা রেখেছেন, তিনি নড়েননি। এখন আমাদের পালা। এই স্বাধীন দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো হাদিকে যেন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে না হয়। ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন, ঐক্যবদ্ধ জনতার শক্তির কাছে তারা তুচ্ছ। আমরা আশা করি হাদি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার সেই বলিষ্ঠ কণ্ঠে আবারও কেঁপে উঠবে রাজপথ। কিন্তু যদি খারাপ কিছু ঘটে, তাহলে এর দায়ভার শুধু হামলাকারীদের নয়, বরং যারা এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদের সবার উচিত। অপারেশন সার্চলাইটের মতো এই নতুন কিলিং মিশনকে রুখে দিতে এখনই আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে।